এর তৃতীয় পর্বের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাস তৃতীয় ক্লাস। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আপেক্ষিক তাপ, বিভিন্ন ধরনের আপেক্ষিক তাপ সম্পর্কে আলোচনা করব। আশা করি গত 2 দিনের ক্লাস তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করেছো, দেখেছো, পড়াশোনা করেছো। পড়াশোনা না করলে এগুলি মনে থাকে না। থার্মোডাইনামিক্স যেহেতু ক্লাসটা এটা অনেক সময় মনে থাকে না। আমি প্রকৌশলী মোহাম্মদ আলামী, ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের সরি একটু লেট হচ্ছে ক্লাসে যেতে, একটু ঠিকঠাক করে নিচ্ছি। তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, অনেকেই কমেন্ট করতেছো। তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা সেটা কমেন্টে জানাও। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স চ্যাপ্টার 2, সাবজেক্ট কোডটা হচ্ছে তোমার 67131। এখানে লেসন আমরা 2.1 থেকে 2.8 পর্যন্ত আজকে আলোচনার চেষ্টা করব। কেউ একটু জানাও শব্দ, ছবি সব কিছু ঠিক আছে কিনা। আন্ডারস্ট্যান্ড দি কনসেপ্ট অফ স্পেসিফিক হিট। কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা যদি আমি যে কোনো পদার্থের একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। তাহলে এই একটা পদার্থ, এটাকে আমি তাপ দিলাম, এটাকে আমি কি করলাম, এটাকে আমি তাপ দিলাম। দেখো এইখানে একটা পদার্থ, হ্যাঁ হ্যাঁ একক ভর, তাহলে একক ভরের ধরলাম এটা 1 কেজি ভরের, হ্যাঁ একটা পদার্থ আমি তাপ দিলাম। হ্যাঁ, এইখানে আমার বাড়াইতে হবে কত, 1 ডিগ্রি পরিমাণ বাড়াইতে হবে। যদি সেলসিয়াসে হয় তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি বাড়াই, তাহলে যে পরিমাণ তাপ লাগবে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। তাহলে এটা যদি তামা হয় তাহলে 1 ডিগ্রি বাড়াইতে আমার কম পরিমাণ তাপ লাগবে, আর এটা যদি আমার যেটা তাপ পরিবহন ক্ষমতা বেশি তার কম লাগবে। ধরো তামা তাপ পরিবহন ক্ষমতা বেশি, এটা আমার তাপ কম লাগবে। আবার দেখা যাচ্ছে যে লোহা হ্যাঁ হ্যাঁ তাহলে এইখানে যদি আমার অন্য কিছু হয়, অন্য পদার্থ হয়, তাই এটা ধরো লোহা, হ্যাঁ লোহা হইলে আমার যে পরিমাণ তাপ লাগবে, তামা হলে কম পরিমাণ তাপ লাগবে। এই জন্য এক এক বস্তুর 1 ডিগ্রি বাড়াইতে এক এক রকম তাপ লাগে, সেটাকে আমরা বলবো আপেক্ষিক তাপ। তো এরকম সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি? দেখো সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার গ্রাম, আর যদি কিলো ক্যালোরি হয় তাহলে কেজি পার ডিগ্রি সেলসিয়াস।
তারপরে তোমার এফপিএস পদ্ধতিতে বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট পার পাউন্ড ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে এটা আমাদের। আর এসআই পদ্ধতিতে হবে তাপের একক তোমার জুল পার কেজি, জুল পার কেজি ডিগ্রি কেলভিন। এসআই পদ্ধতিতে জুল পার কেজি ডিগ্রি কেলভিন। এখন যদি প্রশ্ন করা হয় যে বরফের আপেক্ষিক তাপ 0.594 বলতে আমরা কি বুঝি? তাহলে বরফের আপেক্ষিক তাপ 0.94 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস, কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমরা কি বুঝবো? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে 1 ডিগ্রি বাড়াইতে, ঠিক আছে, 1 ডিগ্রি কমাইতে আমার এই পরিমাণ 1 কেজি বরফকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে, তাপ বাড়াইতে আমার 0.594 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন হবে। অর্থাৎ 1 কেজি বরফকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইতে আমার 0.594 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে এইখানে আমাদের একটা স্ক্রিনে আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, এটা তোমরা স্ক্রিনশটে নিয়ে নাও। যে এইখানে আমাদের আপেক্ষিক তাপের সিজিএস পদ্ধতিতে আমার তাপের সংজ্ঞা আছে, এসআই পদ্ধতিতে তাপের সংজ্ঞা আছে। এসআই পদ্ধতিতে কিলোগ্রাম, ভর হবে কিলোগ্রাম, এবং উষ্ণতা বৃদ্ধি হবে 1 ডিগ্রি কেলভিন। এখানে ভুল আছে, এটা হবে কেলভিন, 1 ডিগ্রি কেলভিন। তো যাই হোক, আমরা পরবর্তীতে আসি। যে দেখো যে আমাদের এই যে এখানে আমাদের একটা হ্যান্ড নোট আছে, আমার হ্যান্ড নোটটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে আপেক্ষিক তাপ বলতে কি বুঝো। তারপরে এইখানে বরফ, পানির আপেক্ষিক তাপ, এসআই পদ্ধতিতে পানির আপেক্ষিক তাপ আছে 4.187 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। ঠিক আছে, বরফের আছে। তারপরে স্টিম, দেখো এখানে স্টিমের জন্য দেওয়া আছে, এগুলি মুখস্থ করতে পারো, কারণ পরীক্ষায় অনেক সময় এই আপেক্ষিক তাপগুলি তোমার দেওয়া থাকে না। এসআই পদ্ধতিতে যদি অঙ্ক করো তখন তোমার এটা লাগবে। তারপরে এমকেএস পদ্ধতিতে কিলো পানির আপেক্ষিক তাপ আমরা গত একটা অঙ্ক করেছিলাম, এইখানে 1 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করেছি। 1 ব্যবহার করছি পানির জন্য, এবং বরফের জন্য 0.5 এটা ব্যবহার করছি। এখানে বরফের জন্য একুরেট যেটা আছে সেটা 0.594 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস, তোমরা এটা ব্যবহার করো 0.594। এবং স্টিমের জন্য 0.5 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস। স্টিমের জন্য আমরা কিন্তু একটা আপেক্ষিক তাপ আমরা ব্যবহার করেছিলাম। তারপরে সিজিএস পদ্ধতিতে পানির জন্য 1, এবং এই সবগুলি মান একই, শুধু এইদিকে আমার কিলো ক্যালোরি ছিল, এখানে ক্যালোরি, আর এই জায়গায় কেজি ছিল, এই জায়গায় সব গ্রাম, আর এই জায়গায় সেলসিয়াস। ঠিক আছে। এখন আসো পানি সম বা জল্য তুল্যাঙ্ক। পানি সম কাকে বলে? কোনো বস্তুর তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই তাপ দিয়ে যতটুকু পানির তাপমাত্রা একক পরিমাণ বাড়ানো যায় তাকে ওই বস্তুর পানি সম বলে। পানি সমর একক, ভরের একক কেজি, পাউন্ড, গ্রাম। তাহলে পানি সম কোনো বস্তুর তাপমাত্রা, এখানে লক্ষ্য করো যে কোনো বস্তুর তাপমাত্রা আমি কত বাড়াবো? 1 ডিগ্রি। কোনো বস্তুর তাপমাত্রা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, ধরো সেলসিয়াস, এই ধরো এই পরিমাণ তাপ দিয়ে যতটুকু পানির তাপমাত্রা, এই যে পানি আছে, যতটুকু পানির তাপমাত্রা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করিতে পারি, যতটুকু পানি। তাহলে এখানে কি পানির পরিমাণ, তাহলে এর একক হবে কি? কেজি। একক হবে কেজি বা গ্রাম বা পাউন্ড, এরকম হবে। তাহলে
পানি সম হচ্ছে যে কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমি বৃদ্ধি করি, হ্যাঁ, সেই তাপ দিয়ে যতটুকু পানির তাপমাত্রা, মানে যে পরিমাণ পানির তাপমাত্রা আমরা 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি করতে পারবো, সেইটুকু পানি হচ্ছে পানি সম, সেইটুকু পানির ভরই হচ্ছে পানি সম। তাহলে পানি সম বা জল তুল্যাঙ্ক হচ্ছে পানির পরিমাণ যেটা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি হবে একটা পদার্থের 1 ডিগ্রি বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপ দিয়ে যতটুকু পানির তাপমাত্রা আমরা 1 ডিগ্রি বাড়াইতে পারবো। মানে তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি বাড়াইতে হবে, পানি কমাইতে পারি, বাড়াইতে পারি। তাহলে যতটুকু পানির তাপমাত্রা, যতটুকু, এখন চিন্তা করো যে যতটুকু মানে পানি যতটুকু পানির তাপমাত্রা, এখন পানি যদি আমার আরো কমাইতে হয় আরো কমাবো, পানি যদি আরো বাড়াইতে হয় বাড়াবো, কিন্তু আমার তাপমাত্রা হবে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার বৃদ্ধি করতে যতটুকু আমার, হ্যাঁ, তাপ প্রয়োজন হয়, হ্যাঁ, যতটুকু পানিটাকে আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে পারি, এটাই হচ্ছে পানি সম। এখন তাপ ধারণ ক্ষমতা দেখো, কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তু তাপ ধারণ ক্ষমতা বলে। হ্যাঁ, যে পরিমাণ তাপের প্রয়োজন, তাহলে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে এইখানে এটা হলো তাপের পরিমাণ, তাহলে এটা হলো পানি সম আর যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ঠিক আছে, 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় এটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাহলে তাপ ধারণ ক্ষমতা এখানে কি H, হ্যাঁ, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় কত ডিগ্রি বাড়াইতে হবে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে হবে। তাহলে আমাদের এই জায়গায় দেখো যে H পরিমাণ তাপ লাগবে এই পদার্থটাকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে, তাহলে H হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, H এর মানটাই হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। ধরলাম 5 কিলো ক্যালোরি তাপ লাগবে, এই 5 কিলো ক্যালোরি হচ্ছে, বা 5 যদি ক্যালোরি হয়, এই 5 ক্যালোরি হচ্ছে এই তাপ ধারণ ক্ষমতা, ঠিক আছে, এই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। তাহলে এক এক বস্তুর 1 ডিগ্রি বাড়াইতে কিন্তু এক এক পরিমাণ তাপ লাগবে, ঠিক আছে। কোন বস্তুর লাগবে 4 ক্যালোরি, কোন বস্তুর লাগবে 2 ক্যালোরি, যেটা আবার কোন বস্তুর লাগবে ধরো 7 ক্যালোরি। তাহলে এক এক বস্তুর তাপ ধারণ ক্ষমতা এক এক রকম, কারণ তাপ ধারণ ক্ষমতাতে বোঝাইতেছি আমরা যে 1 ডিগ্রি বাড়াইতে হবে। 1 ডিগ্রি বাড়াইতে গেলে কোন বস্তুর 7 ক্যালোরি লাগতে পারে, কোন বস্তুর 4 ক্যালোরি। কাঠ আর তামা দুইটার মধ্যে চিন্তা করো, কাঠে যদি আমি 1 ক্যালোরি বাড়াইতে চাই তাহলে ধরো 7 ক্যালোরি তাপ লাগবে, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই তাহলে 7 ক্যালোরি তাপ লাগবে, আবার তামাতে মাত্র ধরো 2 ক্যালোরি তাপ লাগবে। তাহলে এক এক বস্তুর তাপ ধারণ ক্ষমতা এক এক রকম, যেহেতু তাপ ধারণ ক্ষমতা তাপের পরিমাণ, তার একক হবে ক্যালোরি। দেখো আমরা এখন প্রেজেন্টেশনটাতে দেখি যে আমার এই যে আগের আলোচনায় কিছু আমার নোট আছে। দেখো যে বরফের আপেক্ষিক তাপ এত কিলো ক্যালোরি বলতে কি বুঝো, যে 1 কেজি বরফের, হ্যাঁ, তাপমাত্রা 1 ডিগ্রি হ্রাস বা বৃদ্ধি করিতে, ঠিক আছে, 0.594 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন, অথবা 1 কেজি বরফের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করিতে 0.594 কিলো ক্যালোরি তাপ অপসারণ করতে হবে। পানির আপেক্ষিক তাপ এত বলতে কি বোঝো, 1 বলতে কি বোঝো, অর্থাৎ 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করিতে 1 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন। এগুলো আমরা তাপ ধারণ ক্ষমতা এবং দেখো আমরা এগুলো কিন্তু অলরেডি আলোচনা করেছি, তোমাদের এটা দেওয়ার জন্য যদি তোমার নোট এই বিষয়ে লাগে তুমি এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক তাপ কিন্তু কঠিন পদার্থের জন্য, এতক্ষণ যে আলোচনাটা ছিল সেটা কঠিন পদার্থের বেলায়, হ্যাঁ, যে আমরা কঠিন পদার্থের বেলায় এটা বলতে পারি, কিন্তু ইয়ের বেলায় যে গ্যাসীয় পদার্থের বেলায় কিন্তু এর আয়তন বৃদ্ধি পেতে থাকে। হ্যাঁ, কঠিন পদার্থের আয়তন তাপ দিলে তেমন বৃদ্ধি হয় না, কিন্তু এটা যদি গ্যাসীয় পদার্থ হয় তখন এর আয়তন এবং চাপ, হ্যাঁ, আয়তন এবং চাপ, ঠিক আছে, এইখানে দুইটা পরিবর্তন হয়, একটা হলো আয়তন আর একটা হলো চাপ।
হ্যাঁ, আরেকটা হচ্ছে আয়তন। এই আয়তন এবং চাপ এই দুইটার পরিবর্তন হয়। এই জন্য আমাদের তাপমাত্রা, আয়তন এবং চাপ এগুলি পরিবর্তনশীল রাশি। তো আমরা যখন গ্যাসীয় পদার্থের তাপ, আপেক্ষিক তাপের কথা বলবো, তখন আমাদের একটা বিষয় আসবে, সেটা হলো সিপি আর একটা হলো সিবি। হ্যাঁ, সিপিটা কি এবং সিবিটা কি? হ্যাঁ, অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপ, এটা হচ্ছে স্থির চাপে, স্থির চাপে আপেক্ষিক তাপ। হ্যাঁ, স্থির চাপে আপেক্ষিক তাপ। আরেকটা হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে। দেখো এইখানে আমাদের সংজ্ঞাটার মধ্যে আমরা আবার চলে যাই, যে স্থির চাপে আপেক্ষিক তাপ সিপি কাকে বলে। চাপ স্থির রেখে কোনো গ্যাসের একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপ লাগে সেটাই হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ। চাপ স্থির রেখে একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করিতে, অর্থাৎ এই জায়গায় চাপ স্থির রাখতে হবে। আরেকটা হচ্ছে যে সিবি কাকে বলে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ। হ্যাঁ, ইংরেজিতে বলে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। আর উপরেরটা সিপি, এটাকে বলে ইংরেজিতে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তাহলে এইখানে দেখো যে সিবিটা হচ্ছে আয়তন স্থির রেখে কোনো গ্যাসের একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করিতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওই তাপকে স্থির আয়তনে আপেক্ষিক তাপ বলে। এখন এই জায়গায় আমাদের দেখো আয়তন যদি আমি স্থির করতে চাই, তাহলে এই জায়গায় আবদ্ধ করে ফেলতে হবে, একটা আবদ্ধ পাত্র ফেলতে হবে। যে এটা যদি আমার একটা পিস্টন হয়, সেটাকেও আমার কি করতে হবে, এখানে নাট বল্ট দিয়ে এটা আমার আবদ্ধ করে ফেলতে হবে, যে এর চেয়ে সে এর উপরে নিচে উঠতে পারবে না। তাহলে এখানে যে আয়তনটা আছে, আয়তনটা স্থির হয়ে গেল। এখানে কি আছে, গ্যাস। আমরা গ্যাসের ক্ষেত্রে সিপি এবং সিবি হিসাব করব গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, এবং কঠিন পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র আপেক্ষিক তাপ, এর আগে যেটা আমরা বলেছি সেই আপেক্ষিক তাপ। আর এখানে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা সিপি। তাহলে এইখানে আমরা সিবি নিয়ে আলোচনা করব, যে সিবি কি জিনিস। অর্থাৎ স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ। তাহলে এই সিপিটা এখানে কিভাবে কি ঘটনা ঘটে, স্থির আয়তনে তাপ দিলে, স্থির আয়তনে তাপ দিলে কি ঘটে, কি ঘটে, আমি এইটা নিয়ে আলোচনা করব। যদি প্রশ্ন থাকে যে স্থির আয়তনে তাপ দিলে কি ঘটে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো স্ক্রিনে এখানে স্থির আয়তনে তাপ দিলে তাপের পরিমাণ, স্থির আয়তনে তাপ দিলে কি ঘটে, যে স্থির আয়তনে তাপ দিলে শুধুমাত্র গ্যাসের অন্তর্নিহিত, এখানে অন্তর হবে অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ চাপ ও তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু কোনো কাজ পাওয়া যাবে না। অর্থাৎ লক্ষ্য করো যে এই জায়গায় আয়তন স্থির, অর্থাৎ একটা স্থির আয়তন, এই আয়তনটা বাড়বে না, এটা ধরলাম বি, এই আয়তনটা বাড়বে না। এইখানে আমরা কি দিব, আমরা তাপ দিব। কি পরিমাণ তাপ দিব, স্থির আয়তনে আমরা তাপ দিব। এখানে যদি আমরা স্থির আয়তনে তাপ দেই, অর্থাৎ আয়তনটাকে স্থির করে ফেলছি, এদিকে একটা পিস্টন, সেটা আর উঠানামা করবে না, একদম আবদ্ধ করে ফেলছি, প্রেসার কুকারের মতো একদম আবদ্ধ করে ফেলছি, যে এটা আর কম বেশি করা যাবে না। তো এইখানে তাপ দিলে এর ভিতরে এই সরবরাহিত তাপ সবটুকু এর চাপ বৃদ্ধি করবে, এবং তাপমাত্রা বৃদ্ধি করবে, তাপমাত্রা
বৃদ্ধি করবে, অর্থাৎ পি বৃদ্ধি পাবে এবং টি বৃদ্ধি পাবে, এই দুইটাই কি হবে, বৃদ্ধি হবে। কিন্তু আয়তন স্থির রাখায় সে কি করতে পারবে না, কোনো কাজ সমাধান করতে পারবে না। যেমন আমরা যখন ভাত রান্না করি তখন আমাদের চুলার, হ্যাঁ, এই চুলার যে একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা উপর দিকে উঠতে চাই, হ্যাঁ, এটা তাপ দিলে চুলার ঢাকনা উপর দিকে উঠতে চাই, এই উপর দিকে উঠা যে এটাই হচ্ছে একটা কাজ, এটা একটা আমরা এখান থেকে একটা কাজ পাই, ঠিক আছে। তো এইখানে কোনো ওঠা নামার কিছু নাই, যে এখানে আমরা ভলিউমটাকে স্থির করতেছি, অর্থাৎ বাহ্যিক কোনো কর্ম সম্পাদন করে না, কিন্তু এর অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ এর ভিতরে তাপমাত্রা এবং এই বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধি পায়, আর এই শক্তিটাকে বলা হয় অন্তর্নিহিত শক্তি। এই তাহলে স্থির আয়তনে তাপ দিলে কি ঘটে, স্থির আয়তনে তাপ দিলে এর তাপমাত্রা এবং চাপ বৃদ্ধি পায়, কিন্তু আয়তন স্থির থাকায় সে বাহ্যিক কোনো কর্ম সম্পাদন করতে পারে না। অর্থাৎ একটা পিস্টনকে সরাইলে তো পিস্টনটা ইঞ্জিনকে চালাইতে পারবে, কিন্তু এইখানে যদি একটা পিস্টন স্থির হয়ে থাকে তাহলে তার কর্ম সম্পাদন জিরো। এটা তুমি সহজেই বুঝে নাও যে এটা কি। তারপরে আমরা এটা থাক, তারপরে এটাতে আমরা সিপি বোঝাবো। এখন দেখো এখানে তাপের পরিমাণ কত, এখানে তাপের পরিমাণ হচ্ছে এমসিবি, এই এইচটার পরিমাণ কত, যে এম সিবি T2 মাইনাস T1। তো এইখানে তাপমাত্রা বৃদ্ধি পাইছে T2 থেকে T1, অর্থাৎ T1 থেকে T2 পরিমাণ বৃদ্ধি পাইছে, হ্যাঁ, তাপমাত্রা। তাহলে T1 মাইনাস T2 হচ্ছে তাপের কতটুকু তাপ বৃদ্ধি পেয়েছে এবং কতটুকু তাপ বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে T2 মাইনাস T1। আর সিবি হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ বাংলাতে যদি বলি স্থির আয়তনে আপেক্ষিক তাপ। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার যখন একটা সরকারি চাকরি অ্যাপ্লাই করেছিলাম, প্রথম চাকরি, এটা চাকরিতে আমি অবশ্যই যোগদানও করেছিলাম, সেটা এই সিপিসিবির সম্পর্ক নিয়ে আমার আলোচনা আসছিল পরীক্ষায়। তোমরা এগুলি খুবই মনোযোগ সহকারে শোনো যে সিপি আর সিবি কি। তাহলে সিবির মোট তাপ হচ্ছে, স্থির আয়তনে তাপ দিলে তাপের পরিমাণ হচ্ছে, হ্যাঁ, তাপের পরিমাণ, হ্যাঁ, স্থির আয়তনে তাপের পরিমাণ হচ্ছে mCB T2 মাইনাস T1। এখানে বলতে পারো যে এটা কই থেকে আসলো, আমরা যে এর আগে mST হিসাব করছি না, ওটা থেকে, অর্থাৎ T1 মাইনাস T2। এখানে এই s এর পরিবর্তে আসছে CB, s এর পরিবর্তে কি আসছে, CB। m ঠিক আছে, T1 মাইনাস T2 ঠিক আছে, s এর পরিবর্তে CB আসছে। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থির চাপে তাপের পরিমাণ এবং স্থির চাপে তাপ দিলে কি ঘটে। স্থির চাপে তাপের পরিমাণ কত এবং স্থির চাপে তাপ দিলে কি ঘটে, স্থির চাপে তাপ দিলে কি ঘটে, স্থির চাপে তাপ দিলে কি ঘটে, যে স্থির চাপে তাপ দিলে কি ঘটবে সেটা আমরা এখন আলোচনা করব। ধরো এখানে আমরা স্থির চাপ করতে গেলে আমার এই অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করতে হবে, অর্থাৎ একটু মডিফিকেশন করতে হবে, অর্থাৎ একটা চলমান একটা পিস্টন আমার এই জায়গায় দিতে হবে এবং একটা চাপকে নির্দিষ্ট করার জন্য এটা পি পরিমাণ স্থির চাপ আছে একটা ওয়েটের দ্বারা। তাহলে পিস্টনটা কি করবে, একটা লোডের দ্বারা বা একটা ওয়েটের দ্বারা পি পরিমাণ চাপ আছে এবং এর ভিতরে গ্যাস আবদ্ধ আছে, এর ভিতরে কি আছে, গ্যাস আবদ্ধ আছে। এখন এই গ্যাসটাকে আমরা যখন স্থির চাপে তাপ দিব, অর্থাৎ চাপটাকে যখন স্থির রাখবো, তখন পিস্টনটা কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। তাপ দিলে পিস্টনটা উপরের দিকে উঠতে থাকবে। তাপ দিলে যদি পিস্টনটা উপরের দিকে উঠতে থাকে তাহলে এইখানে ধরো আগে ভলিউম ছিল এই পরিমাণ, হ্যাঁ, V1, পরে ভলিউম হয়ে গেল এই পরিমাণ, অর্থাৎ পিস্টনটা তাপ দেওয়ার পরে পিস্টনটা এই পর্যন্ত উঠে গেল, তাহলে এটা হচ্ছে তোমার V2। তাহলে এইখানে ভলিউম বৃদ্ধি পাইছে। এর আগে আমি বলছি যে ভলিউম যদি বৃদ্ধি পায় তাহলে এখানে কিছু কাজ সমাধান হবে।
অর্থাৎ পিস্টনটা অগ্রসর হয়ে সেটা কোনো কিছুকে ধাক্কা দিবে বা ইঞ্জিনকে ঘোরাবে, তখন এটা ইঞ্জিন থেকে আমরা কাজ পাবো। কাজের সংজ্ঞার মধ্যে কি বল ইনটু বলের দিকে সরণ, তাহলে সরণ হলো এই পরিমাণ সরণ হয়েছে, অর্থাৎ আমি এই পরিমাণ সরণ পাইছি, পিস্টনটা এখান থেকে এই পর্যন্ত গেছে, তাহলে এই পরিমাণ সর হচ্ছে, আর বল হচ্ছে এটুকু। তাহলে পিবি হলো কাজ, তাহলে কাজের পরিমাণ কি? কাজের পরিমাণ হচ্ছে পিবি। এইখানে বিটা কতটুকু? B2 মাইনাস B1। কাজের পরিমাণ ধরলাম যে আমার এইখানে যে ভলিউমটা সেটা হচ্ছে B1 মাইনাস B2 মাইনাস B1, এই পরিমাণ সরণ করছে। হ্যাঁ, এটাকে আমরা যখন তাহলে আমরা এই পরিমাণ কাজ পাবো এখানে। আর তাপের পরিমাণ দেখো, স্থির চাপে কাজ এবং তাপ হচ্ছে কি H, ঠিক আছে, কাজ W, তাপ হচ্ছে H m Cp T2 মাইনাস T1। অর্থাৎ আমরা তাপ দেওয়ার পরে এখানে তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ T1 থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T2 হবে, T1 থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে T2 হবে, এবং ভলিউম B1 থেকে বৃদ্ধি পেয়ে B2 হবে, এবং সেই ক্ষেত্রে আমার ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রা পার্থক্য। তাহলে ভর এখানে S এর জায়গায় হচ্ছে Cp, আর আগে ছিল S এর জায়গায় Cv, mCv T2 মাইনাস T1। এটা হলো আয়তন যখন স্থির থাকবে। আর এখন যেটা হইতেছে সেটা হচ্ছে Cp, হ্যাঁ, mCp T2 মাইনাস T1। দেখো এই যে এখানে স্থির, আমার প্রেজেন্টেশনটাতে দেখো যে স্থির চাপে তাপ দিলে সর্বগৃহীত মোট তাপের পরিমাণ কত? এই যে mCp T2 মাইনাস T1। এখানে H হচ্ছে মোট তাপ, m হচ্ছে গ্যাসের ভর, Cp হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, T1 প্রাথমিক তাপমাত্রা, T2 চূড়ান্ত তাপমাত্রা। রেনল্ডস লতে বলছে, রেনল্ডস ল স্টেট দিয়ে that the specific heat capacity of a gas at constant pressure Cp and the specific heat capacity of gas at constant volume Cv do not change with change in pressure and temperature। অর্থাৎ এই Cp এবং Cv তাপমাত্রা এবং চাপ পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। সিপির মান এবং সিবির মান, পি এবং টি এর মানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না, ঠিক আছে, এই কথাটা এখানে। অর্থাৎ সিবি এবং সিপি বলে এই ভ্যালুটা সব সময় একই থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে। অন্তর্নিহিত শক্তি সম্পর্কে যেটা আমরা বলছি যে এর ভিতরে কি হয়, স্থির আয়তনে তাপ দিলে এর ভিতরে কি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাপমাত্রা চাপ বৃদ্ধিতে ব্যবহৃত হয়, বা পাত্রে অবস্থিত গ্যাসের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। এই যে চাপ বৃদ্ধি আর তাপ বৃদ্ধি এটা সঞ্চিত অবস্থায় থাকে, ফলে এটা কোনো বাহ্যিক কাজ সমাধা করে না, এটা অন্তর্নিহিত শক্তি হিসেবে থাকে। এখন আমরা একটা আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যে সিপি এবং সিবি এর সম্পর্ক দেখা, অর্থাৎ আপেক্ষিক তাপদ্বয়ের সম্পর্ক হতে প্রমাণ করা যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর বাই জে। তাহলে আমরা একটা প্রমাণ করে আজকের ক্লাসটা শেষ করব। আমাদের 11টা থেকে ক্লাস হওয়ার কথা ছিল, 11:10 আমরা ক্লাস শুরু করতে পেরেছি। প্রত্যেক দিনই কিছু না কিছু কম্পিউটারে হ্যাং করে, এই সেই করে, একটু ঝামেলা হয়ে যায়। যখন স্টার্ট করব দেখা যাচ্ছে আবার হ্যাং করতেছে, তখন আবার ওই একটু সময় লেট হয়ে যায়। এটা যেহেতু অনলাইন ক্লাস, এখানে কিছু যন্ত্রের সাথে আমাকে চলতে হয়। তো আমরা আজকে আর তোমাদের 55 পর্যন্ত ক্লাস করাবো, 55 পর্যন্ত ক্লাস করাবো। তো আমরা এই যে এই প্রমাণটা আমরা এখন করে শেষ করব। দেখো এখানে
আমরা যদি সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর বাই জে প্রমাণ করতে পারি, মনে করি একটি পাত্রের মধ্যে কোনো গ্যাস আছে, ঠিক আছে? মনে করি কোনো পাত্রের মধ্যে কোনো গ্যাস আবদ্ধ আছে এবং স্থির চাপে তাপ দেওয়া হচ্ছে। হ্যাঁ, স্থির চাপে তাপ দেওয়া হচ্ছে। তো স্থির চাপে যদি আমরা তাপ দেই, তাহলে দেখো স্থির চাপে তাপ দিলে স্থির চাপে যদি আমরা তাপ দেই, এর কি ভিতরে কি অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি পাবে এবং হ্যাঁ বাহ্যিক কার্য সম্পাদন করবে। অন্তর্নিহিত শক্তির পরিমাণ হচ্ছে পিবি, পি বি2 মাইনাস বি1। অর্থাৎ এই যে একটা ইয়াতে এখানে আমরা ধরো এখানে আমার স্থির চাপে তাপ দেওয়া হচ্ছে, পি একটা স্থির চাপ, এইখানে আমরা তাপ দিতেছি। হ্যাঁ, তাপ দিলে কি হবে? তাপ দিলে এর আয়তন বৃদ্ধি পাবে। প্রাথমিক ধরলাম বি1 ছিল গ্যাসের আয়তন, পরে হয়ে গেছে বি2। এইখানে তাপমাত্রা T1 থেকে হয়ে গেছে T2। তাহলে আমরা লিখতে পারি যে m ইকুয়াল টু এখানে m ইকুয়াল টু গ্যাসের ভর, ঠিক আছে? T1 হচ্ছে গ্যাসের প্রাথমিক তাপমাত্রা এবং T2 হচ্ছে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা এবং B1 হচ্ছে গ্যাসের প্রাথমিক আয়তন এবং B2 হচ্ছে গ্যাসের চূড়ান্ত আয়তন। P হচ্ছে স্থির চাপ, P হচ্ছে স্থির চাপ, অর্থাৎ P স্থির চাপে পিস্টনটা উপর দিকে উঠতে থাকবে। আস্তে আস্তে পিস্টনটা যতই তাপ দিব পিস্টনটা উপর দিকে উঠতে থাকবে। এটা হলো P স্থির চাপ। স্থির চাপে সরবরাহকৃত মোট তাপ, হ্যাঁ, তাহলে অতএব সরবরাহকৃত মোট তাপ H ইকুয়াল টু m Cp T2 মাইনাস T1, ঠিক আছে? m Cp T2 মাইনাস T1 এটা হচ্ছে তাপের পরিমাণ। হ্যাঁ, কাজে রূপান্তরিত হওয়ার পরিমাণ হচ্ছে, এখন এখানে আমরা লিখব যে স্থির চাপে সরবরাহকৃত মোট তাপ এত। হ্যাঁ, কাজ W কি পরিমাণ কাজ হইল সেটা আমরা এর আগে বলেছি। কাজ হচ্ছে P B2 মাইনাস B1, P B2 মাইনাস B1 পরিমাণ আমার এখানে কাজ হচ্ছে, ঠিক আছে? এবং এটাতে যখন আমি যে দিয়ে ভাগ দিয়ে যাব, এটা হলো তাপের এককে চলে যাবে, এটা তাপের এককে চলে যাব। এবং হ্যাঁ, অন্তর্নিহিত শক্তি হ্যাঁ E অন্তর্নিহিত শক্তি m Cb T2 মাইনাস T1। এখন Cb সবসময় অন্তর্নিহিত শক্তি, এটা কোনো বাহ্যিক কার্য সম্পাদন করে না। তো আমরা স্থির চাপে তাপ দিলে আমরা দুইটা জিনিস পাবো, একটা হলো P B2 মাইনাস B1 পাবো, আর একটা হচ্ছে m Cb T2 মাইনাস T1 পাবো। অর্থাৎ যেটা আমরা কাজ পাইতেছি এখান থেকে সেটা হলো কাজের পরিমাণ B1 এইটুকু, আর এর ভিতরে কিছু স্থির চাপে তাপ দিলে এর ভিতরে কিছু অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি পায়। অন্তর্নিহিত শক্তি বৃদ্ধির পরিমাণ হচ্ছে m Cb T2 মাইনাস T1। যখন আমরা এই Cp তে আমরা কাজ করব, অর্থাৎ স্থির চাপে আমরা তাপ দিব, তখন আমরা দুইটা জিনিস পাবো। স্থির চাপে তাপ দিলে সবসময় আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে কাজ, হ্যাঁ, আরেকটা হচ্ছে অন্তর্নিহিত শক্তি। তাহলে একটা কাজ পাইলাম আর একটা অন্তর্নিহিত শক্তি পাইলাম। তাহলে এখানে আমরা যে জিনিসটা
তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রে বলছে, তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রে বলছে যে হ্যাঁ, সরবরাহকৃত তাপের কিছু অংশ কাজে পরিণত করে, বাকি অংশ হ্যাঁ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে। অর্থাৎ সরবরাহকৃত তাপের, তাপগতিবিজ্ঞানের, তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র হতে পায়, তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র হতে পায় H = W + E, অর্থাৎ হ্যাঁ কিছু অংশ কাজে পরিণত করে, বাকি অংশ অন্তর্নিহিত শক্তি হ্যাঁ তোমার বৃদ্ধি করে। অর্থাৎ সরবরাহকৃত তাপের কিছু অংশ W আর কিছু অংশ E, তার সরবরাহকৃত তাপ হচ্ছে H। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি H এর মান কত? H এর মান আমরা H এর মান কত? এখানে H এর মান পাইছি আমরা mCp T2 - T1, এইটা হলো সরবরাহকৃত তাপ। এবং এই তাপ থেকে কি কি পাইছি? একটা হচ্ছে P V2 - B1 / J, হ্যাঁ এর সাথে আছে কি আছে? এর সাথে আরো ই আছে, অর্থাৎ এই যে mCb T2 - T1। তাহলে সরবরাহকৃত তাপের কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে এবং বাকি অংশ কাজে পরিণত করে। কাজে পরিণত করার তাপ হচ্ছে এটা, আর এটা অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি, এটা হলো সরবরাহকৃত তাপ। তাহলে এই সূত্র মতে সরবরাহকৃত তাপের কিছু অংশ কাজে, আবার কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করে। তারপরে mCp T2 - T1, এখন Pb = mRT। আমরা একটা জানি Pb = mRT, তাহলে P এটা B, তাহলে mR T2 - T1 লিখতে পারবো এখানে যে প্লাস mCb T2 - T1। এখানে আমরা ব্র্যাকেটে লিখব হ্যাঁ Pb = mRT। অতএব P V2 - B1 = mR T2 - T1। এটা আমরা এইভাবে বসাইছি, ঠিক আছে? Pb = mRT আমরা পরের অধ্যায়ে পড়ব। Pb = mRT, Pb = mRT। তাহলে Pb2 - B1 mR T2 - T1, T তারপর B এর পরিবর্তে B2 - B1 R T এর পরিবর্তে চেঞ্জ অফ টেম্পারেচার, অর্থাৎ T2 - T1। তারপরে আমরা এইখানে দেখো m কাটা যাবে, m কাটা যাবে, ঠিক আছে? T1 T2 - T1 T2 - T1 সবগুলো কেটে দিলাম। তাহলে এখানে থাকলো Cp, আর এইখানে R থাকলো, এখানে J থাকলো, আর ওই জায়গায় থাকলো mCb কাটা গেল। এই দেখো তিনটা m, 1 2 3, এই তিনটা m কাটে দিলাম। এটা ছোট হাতের ভর। তাহলে 1 2 3, এই তিনটা m কাটা। T2 - T1 T2 - T1 T2 - T1 উভয় পক্ষে আমরা কেটে দিলাম। এটা কমন নিয়েও কাটা যাবে, একটু লাইন বড় হয়ে যাবে, এই জন্য আমি শর্ট করার জন্য কেটে দিলাম, একদম ছোট হয়ে গেল এরকম। হ্যাঁ প্লাস এইখানে থাকলো কি Cb, তাহলে Cp - Cb = R/J প্রমাণিত, ঠিক আছে? তাহলে এই প্রমাণ হয়ে গেল যে Cp - Cb = R/J। আমার হ্যান্ড নোটটা যদি তোমরা দেখতে চাও আমি এখন দেখাই দিই। দেখো এইখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও, যে লেখাটা একদম এখানে আছে। আমি সব সুবিধার জন্য এইভাবে তোমাদের এই জায়গায় দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিয়ে নিতে পারবা। তোমাদের উপস্থিতি খুবই খারাপ, এরকম হলে চলবে না। এরকম হলে আমার ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে আমি গুগল মিটে চলে যাব, তখন গুগল মিটে কে কে অ্যাটেন্ডেন্স থাকো সেটা আমি দেখব। পরবর্তীতে কে কে আসো একটু বলো, আমি আসি। কে কে আসো লেখো, আমি আসি, তাদেরকে আমি অ্যাটেন্ডেন্স দিব, বাকিদের দিব না।
লেখো আমি আছি। হ্যাঁ, কে কে আসো, কে কে এই লাইভ ক্লাসে বর্তমানে আসো তারা এখন লেখো যে আমি আছি, এই কমেন্টটা করো। এটা কমেন্ট দেখে দেখে আমি অ্যাটেন্ডেন্স দিব। হ্যাঁ, পরবর্তীতে তোমরা অ্যাটেন্ড হবা, এটা তোমার ঠিক না। আমি আছি অর্থাৎ প্রিন্স রিয়াদ সর্দার, মাহমুদুল হাসান, এমডি আশিকুজ্জামান, হ্যাঁ, নুসরাত জাহান উথই, তারপরে আর কি আসো, নয়না সুলতানা নীল, স্মৃতি আক্তার আসো, তারপরে একলাস উদ্দিন, তোমরা আসো। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের আমি বাকি আলোচনা নিয়ে আসব। আরও কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলি তোমাদের, হ্যাঁ, কোশ্চেন থাকলে আমার ইয়াতে করো। কোশ্চেন থাকলে এই পরিমাণ যদি না বুঝতে পারো, যা পড়াইছি সেটা যদি না বুঝো, বারবার ভিডিওটা টেনে দেখো। কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। হ্যাঁ, পরবর্তীতে আমি কমেন্ট দেখে তোমাদের কোশ্চেনের জবাব দিব। হ্যাঁ।